গল্পের শুরুতে দেখা যায় তত্ত্বরী রূপমতীদের বলছে তাহলে এবার আমার রাজ্যে যাওয়া হবে। কতদিন পর আমি আমার রাজ্যকে দেখতে পাবো। আর সব থেকে আনন্দের বিষয় হলো এটা যে আমি তোমাদেরকেও নিয়ে যেতে পারবো আমার রাজ্যে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। আমার রাজ্যে যেতে গেলে এরকম হেঁটে হেঁটে বা অলপথে যাওয়া যাবে না, তোমাদের উড়ে উড়ে যেতে হবে। কবিরাজ তখন তত্ত্বরীকে বলছে, বাহ বাহ, কি ভালো কথা, এবার তোমার মতন কি আমাদেরও ডানা গজাবে না কি? তত্ত্বরী বলছে, এ কি রে বাবা, আমার মতন ডানা গজাতে যাবে কেন? আমি ম্যাজিক জানি, তোমরা কি ভুলে গেছো? তত্ত্বরী বলছে, আমি ম্যাজিক করে এক্ষুনি তোমাদের উড়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এবার তো রূপমতীদের কারোর তত্ত্বরীর ম্যাজিকের ওপর ভরসা নেই, সবাই তো ভয় পাচ্ছে, সবাই বলছে না না তত্ত্বরী, তোমাকে কিচ্ছু করতে হবে না। তত্ত্বরী তো কারোর কথা শোনে না, একটা জাদু মাদুর এনে দেয়। তত্ত্বরী সকলকে বলছে যে ওই মাদুরের ওপর উঠে পড়ো, ওরাই তোমাকে উড়িয়ে নিয়ে যাবে। অপরদিকে দেখা যায় জটিলার তো কোনো মতেই ঘুম আসছে না। বলছে যে এত চেষ্টা করার পরেও রূপমতীদের আমি আটকাতে পারলাম না, ওরা ঠিক 6 রাজ্যকে খুঁজে বের করলো। এবার নিশ্চয়ই রূপমতী প্রথম রাজ্যের উদ্দেশ্যে রওনা হবে। তাই আমাকে জানতে হবে যে প্রথম রাজ্য কোনটা আর কোথায় রূপমতীরা যাচ্ছে। এরপর জটিলা কি সব জাদুটোনা করে জানতে পারে যে রূপমতীরা এখন ফুরফুরে রাজ্যে যাচ্ছে। আর ওই রাজ্যের প্রধান শক্তি হলো বায়ু, আর সেটাকেই জটিলা ছিনিয়ে নিয়ে আসার জন্য প্ল্যান করছে। অপরদিকে দেখা যায় রূপমতীরা সকলে মিলে তত্ত্বরীর দেওয়া মাদুরের ওপর উঠে যায়। এরপর মাদুরটা তো একা একা উঠতে শুরু করে। রূপমতীরা তো এই প্রথমবার তত্ত্বরীর ভালো জাদু দেখে প্রশংসা করতে শুরু করে যে এবার তত্ত্বরী মনে হয় ঠিকঠাক জাদু করেছে এই প্রথম। কিন্তু কিছুক্ষণ পরেই আবার সেই সেম কেস, তত্ত্বরীর জাদু তো আবার ভুলভাল কাজ করে, আবার মাদুরটা একা একা মাটিতে নেমে আসে। রূপমতী তত্ত্বরীকে বলছে, যখনই তোমার জাদুর প্রশংসা করলাম তখনই সঙ্গে সঙ্গে তোমার জাদু ভুলভাল কাজ করা শুরু করে দিল। তুমি কি কোনোদিনও আমাদের সাহায্য করতে পারবে না তত্ত্বরী? তত্ত্বরী বলছে, কি জানি কি হচ্ছে, আমি তোমাদের বরং একটা পোকা বানিয়ে দিই, পোকা বানিয়ে দিলে তোমরা নিজে নিজেই উড়ে উড়ে চলে যেতে পারবে। রূপমতী তখন বলছে, না না থাক, তোমাকে পোকা বানাতে হবে না, আমাদের আবার পোকা বানিয়ে দিলে তারপর আমরা আর মানুষ রূপে ফিরে আসতে পারবো না, তখন আর এক কাণ্ড হবে। রূপমতী তখন সকলকে বলছে যে গগনরাজই একমাত্র আমাদের ওই রাজ্যে উড়িয়ে নিয়ে যেতে পারতো, কিন্তু গগনরাজও তো অসুস্থ, ওরও তো গায়ে আঘাত লেগেছে। তখনই গগনরাজ রূপমতীকে বলছে, কোথায় আমার আঘাত লেগেছে, আমি ঠিক উড়িয়ে নিয়ে যেতে পারবো। আমি রাজকন্যার পবিত্র স্পর্শে সুস্থ হয়ে উঠেছি, তাই আমি তাকে সাহায্য করব না, তার কাকে সাহায্য করব? এরপর রূপমতীরা গগনরাজের পিঠে উঠে রাজ্য ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অপরদিকে জটিলা পিষাণকেতুকে বলছে, এবার আমাকেও রাজ্য ভ্রমণের উদ্দেশ্যে বেরোতে হবে, মানে প্রথম রাজ্যে। ওই রূপমতীকে তো আমি কিছুতেই জিততে দেব না, আমাকে 6টা রাজ্যের উপাদান আমাকে জোগাড় করতেই হবে, আর শেষে রূপমতীকেও, কারণ ওকে আমি নিজে হাতে শেষ করব। ঈশানকেতু তখন জটিলাকে বলছে, আপনি চিন্তা করবেন না রানীমা, ফুরফুরে রাজ্যে যাওয়ার আগে আমার বন্ধু ঘূর্ণির রাজ্য পড়ে, ও রূপমতীদের এমন ঘুরপাক খাওয়াবে না যে ওরা ওই রাজ্যে গিয়ে পৌঁছাতেই পারবে না। আর সেই সুযোগে আপনার যা যা উপাদান দরকার সেইগুলো আমরা ফাঁকতালে গিয়ে জোগাড় করে নিয়ে আসতে পারবো। এরপর পিষাণকেতু তো ওর বন্ধু ঘূর্ণিকে বলে দেয় সমস্ত কথা। জটিলা তখন মনে মনে বলছে, এবার দেখি আমি রূপমতী তুমি কি করে ওই ফুরফুরে নগরে পৌঁছাও। অপরদিকে দেখা যায় রূপমতীরা যখন উড়ে উড়ে যাচ্ছিল তখনই তো ঘূর্ণি নিজের কাজ শুরু করে দিয়েছে। চারিদিকে পুরো মেঘ অন্ধকার করে আসে, কেউ তো কাউকে কিছু দেখতেই পাচ্ছে না, সকলে তো অন্ধকার দেখছে, সবাই তো আর যেতেই পারছে না, ওখানেই পুরো আটকে পড়ে। এরপর রূপমতী দেখতে পায় কিছু হাওয়া পুরো ঘূর্ণিঝড়ের মতন হয়ে গোল হয়ে ঘুরছে। অত্তরী তখন রূপমতীদের বলছে যে এটা তো ঝড়ের রাজ্য। রূপমতী তখন বলছে, ঝড়ের রাজ্য মানে? তখনই ঘূর্ণিঝড়ের ভেতর থেকে কেউ যেন একটা বলে উঠছে যে এটা ঘূর্ণিবরের রাজ্য, এখানে সারাক্ষণ এমনই ঝড় চলে, তোমাকে স্বাগত এই ঝড়ের রাজ্যে রাজকন্যা রূপমতী। রূপমতীরা তখন তত্ত্বরীকে বলছে, তাড়াতাড়ি বলো তত্ত্বরী কোন দিকে যাব, কারণ এখানে আমরা বেঁচে থাকতে পারছি না। তত্ত্বরী তখন বলছে, আমার তো সব গুলিয়ে যাচ্ছে, কোন দিকে যাব, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, এবার আমি কি করব? ঘূর্ণিঝড় তখন রূপমতীদের বলছে, এখান থেকে বেরোবার কোনো পথ নেই, এই ঘূর্ণি রাজ্যে একবার ঢুকলে আমার কবলে পড়ে ঘুরেই তোমাদের মরতে হবে। এরপর রূপমতীদের সেই ঝড়ের দাপটে খুব প্রচণ্ড ঝড় হচ্ছে দেখে উড়িয়ে নিয়ে গিয়ে এমন একটা কোথায় ফেলে, সেখানে গিয়ে মাটিতে লটিয়ে পড়ে। এরপর কিছুক্ষণ পর রূপমতীদের জ্ঞান ফেরে। রূপমতী সকলকে জিজ্ঞাসা করছে যে তোমরা ঠিক আছো তো? সকলে বলছে হ্যাঁ ঠিক আছি। দেবদত্ত তখন রূপমতীকে বলছে, এখনই ঠিক থাকতাম না যদি গগনরাজ আমাদের ঠিক মতন এখানে না উড়িয়ে এনে ফেলতো। এরপর সকলে মিলে তো তত্ত্বরীকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছে যে একে ভরসা করাই ভুল হয়েছে, এই হয়েছে তাই হয়েছে। এরপর গগনরাজ রূপমতীদের বলছে, আমি তাহলে চলি এখন রাজকন্যা। তার শরীর থেকে একটা পালক খুলে রূপমতীকে দেয় আর বলছে, এতে ফুঁ দিলেই আমি বুঝতে পারবো যে তুমি আমাকে ডাকছো। এরপর গগনরাজ সেখান থেকে চলে যায়।
অপরদিকে ঘূর্ণিঝড় এসে পিশানকেতুকে বলছে রূপমতিরা কৌশল করে আমার কাছ থেকে পালিয়েছে, আমি ওদের আটকাতে পারিনি। জটিলা তো এবার পিশানকেতুর ওপর খুব রেগে গেছে, বলছে পিশানকেতু এই তোমার ভরসা করার ফল? কি নাকি তুমি বলেছিলে ওরা ঝড়ের রাজ্যে ঘুরে মরে যাবে, কিছুতেই যেতে পারবে না। ইচ্ছা করছে তোমাকে এক্ষুনি আমি অগ্নিঝড়ের মধ্যে ঘুরিয়ে মেরে ফেলি। ঘূর্ণিঝড় তখন জটিলাকে বলছে ওরা যতই বেঁচে যাক না কেন, কিন্তু ওরা ভুল রাজ্যে পৌঁছে গেছে, আর ওরা ওই রাজ্যে গোলক ধাঁধার মতন ঘুরে ঘুরে মরবে, কিন্তু কিছুতেই আসল রাজ্যে পৌঁছাতে পারবে না। অপরদিকে দেখা যায় রূপমতি দেবদত্তকে বলছে এখানে তো এই একটাই বড় পাথর রাখা আছে, আর তো কোথাও কোনো পাথর নেই। দেবদত্ত তখন রূপমতিকে বলছে তাহলে কি আমরা কোনো ভুল পথে চলে এলাম? রূপমতি তখন পাথরটার সামনে গিয়ে ভালো করে দেখে সবাইকে বলছে যে এই পাথরটাকে কেমন যেন একটা দেখতে, এই পাথরটা কিসের সঙ্গে যেন একটা খুব মিল আছে। এরপর রূপমতি পাথরটার গায়ে হাত দিতেই পাথরটা যেন চোখ মেলে তাকায় রূপমতিদের দিকে। রূপমতিরা তো সকলে দেখে পুরো অবাক যে পাথরের আবার চোখ আছে নাকি। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে।